মেহরাব বাইকটা কোনো রকমে বাইরে রেখে দৌড়ে বাসার ভিতর চলে আসলো। এসে দেখল মাহিম সোফায় বসে আছে, মাথায় ব্যান্ডেজ করা। মেহরাব দৌড়ে গিয়ে মাহিমের পাশে গিয়ে বসে অস্থির হয়ে বলল, কি হয়েছে আব্বু? এ কি এতটা কাটলো কি করে? আর তোমাকে কতবার বলেছি একা গাড়ি নিয়ে বার হবে না, সাথে ড্রাইভার নিয়ে যাবে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। দেখলে তো আজকে কি হলো। আরে আমি ঠিক আছি, এত অস্থির হওয়া লাগবে না। আর পিছনে তাকিয়ে দেখ কারা এসেছে। মাহিমের কথা শুনে মেহরাব পিছনে তাকিয়ে দেখল সীমা আর মাহফুজ, মাহির বাবা। মেহরাব ওনাদের দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর দৌড়ে গিয়ে ওনাদের কাছে গিয়ে বলল, আন্টি আঙ্কেল আপনারা? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কেমন আছেন? কথাগুলো বলে মেহরাব ওনাদের পিছনের দিকে তাকালো মাহিকে দেখার আশায়, কিন্তু আফসোস ওখানে মাহি ছিলই না। আর অনেক কষ্টে মাহিম মাহফুজের অভিমান ভাঙিয়েছে। জানিস তো মেহরাব, আজকে মাহি না থাকলে কি যে হতো। ও তো আমাকে হসপিটালে নিয়ে গেছিল, ওর জন্যই তো আজ এত বছর পর তোর আন্টি আঙ্কেলকে খুঁজে পেলাম, পিছন থেকে বলল মাহিম। তা সে কই? কোথায় মাহি? মেহরাব এখানেই ছিল, হঠাৎ কি হলো কে জানে। তোর ছবি দেখার পর আমাকে জিজ্ঞাস করল যে তোর রুম কোনটা, তারপর আমি দেখিয়ে দিল তোর রুমে গিয়ে কিসব করে নিচে এসে বলল যে ওর নাকি কি কাজ আছে, তাই বাড়ি চলে গেল। মিতা কি হো, চলে গেছে? আচ্ছা আমি আসছি, এই বলে মেহরাব দৌড়ে ওর রুমে চলে গেল। গিয়ে দেখল সারা রুম লণ্ডভণ্ড করা, টেবিলের উপর খাতায় কিছু লেখা। মেহরাব টেবিলের কাছে গিয়ে খাতাটা হাতে নিয়ে দেখল ওতে কিছু লেখা আছে। কি কেমন দিল এবার বসে বসে সবকিছু গোছান। ছোটবেলায় অনেক জ্বালিয়েছেন, তখন ছোট ছিলাম বলে কিছু করতে পারিনি, তবে এখন করব। আমি তো আপনাকে দেখেই নিয়েছি, এবার আপনার সামনে দিয়ে ঘুরব ফিরব, আপনাকে জ্বালাতন করব, আপনি ধরতেই পারবেন না। যেদিন আপনি আমায় দেখবেন না, সেদিন আপনার মাথায় বাস পড়বে। নিন এবার খুঁজুন আমায়। লেখাটা পড়ে নিজে নিজেই হেসে বলল মেহরাব, এখনো সেই ছোটবেলার মতোই পাজি আছে, কিন্তু ওকে তো দেখতেই পেলাম না। কেমন হয়েছে দেখতে? ও নিশ্চয়ই অনেক বড় হয়েছে। ইস, কবে যে ওর দেখা পাব। তোর মতলবটা কি বলতো? তুই এভাবে চলে আসলি কেন? কি করতে চাইছিস তুই? বলে দিল তো মজাই থাকল না। আগে আগে দেখো হোতা হে কেয়া। মাহি ভনিতা না করে আসল কথা বল। আর ভার্সিটির ওই সিনিয়র ভাইটাই তোর ছোটবেলার মেহরাব ভাবা যায়? আমার তো প্রথমে দেখে বিশ্বাসই হচ্ছিল না। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না, তোকে কি বলবো। যার সাথে আমার পড়েই না সেই প্রথম থেকে ঝগড়া হয়ে আসছে, সেই নাকি আমার মেহরাব ভাই ভাবা যায়? এই জন্যই প্রথম দিন আমার হাতে অমন করে চিমটি দিছিল, একটুও বদলায়নি। ওসব তো বুঝলাম, এরপর কি করবি তুই? নিজের পরিচয় দিবি না? দেব দেব, তবে এত সহজে তো আমি ধরা দিব না। আমাকে খুঁজে পেতে ওনার তো একটু পরিশ্রম তো করতেই হবে। এই মেয়েটার মাথায় কি চলছে কে জানে। পরদিন কিরে মাহি, ভিতরে না গিয়ে এভাবে গেটের সামনে দাঁড়িয়ে আছিস কেন? অপেক্ষা করছি কারো জন্য। কার জন্য? ওই সামনে তাকা, তাহলেই বুঝতে পারবি কার জন্য অপেক্ষা করছি। মাহির কথা শুনে ঋতু সামনে তাকিয়ে দেখল মেহরাব বাইক নিয়ে আসছে, সেই রকম ভাব নিয়ে। যখনই মাহিদের সামনে দিয়ে বাইক নিয়ে যাবে তখনই মাহি বলল, এই যে হিরো, এতে তারা কিসের? দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই, সামনে থেকে সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে মেহরাব যেই যেতে যাবে তখনই মাহি বলল, কথাটা কিন্তু মাহির সম্পর্কে শুনলে শুনুন, না শুনলে আমি গেলাম। আমার এত ঠেকা পড়ে নাই আপনার পায়ে পড়ব কথা বলার জন্য। এই ঋতু চল যায়। মাহির কথা শুনেই মেহরাব থেমে গেল, তারপর বাইক থেকে নেমে বাইক দাঁড় করিয়ে মাহিদের সামনে এসে বলল, তুমি মাহিকে চেনো? হুমম, চিনিই তো, এই জন্যই তো আপনাকে দাঁড়াতে বললাম। মাহি আপনার জন্য একটা চিঠি দিয়েছে। সত্যি? কই কই চিঠি? আর তুমি মাহিকে চিনলে কিভাবে?
আরে কালকেই তো মাহি এসে আমায় বলল যে আমি তো আপনাকে চিনি, তাই আমি যেন ওর একটা চিঠি আপনার কাছে পৌঁছে দিই, আর ওর বাড়ি আর আমার বাড়ি তো পাশাপাশি। সত্যি বলছো? কই দাও চিঠি, আমার মাহি আমাকে চিঠি দিয়েছে। ওফ, কই দাও, অধৈর্য হয়ে বলল মেহরাব। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন পাগলামি করতে পারে তা আপনাকে না দেখলে জানতেই পারতাম না। কাউকে না দেখে যে এতটা ভালোবাসা যায় সেটা আপনাকে দেখেই বুঝলাম, মনে মনে বলল মাহি। তারপর ব্যাগ থেকে একটা চিঠি বার করে মেহরাবকে দিল। এটা আমার মাহি দিয়েছে, এই বলে চিঠিতে একটা চুমু খেয়ে মাহিকে বলল, এই সামনে থেকে সরো, আমি অযথা কোনো মেয়ের সাথে কথা বলি না। হন এই বলে বাইক নিয়ে চলে গেল। কত বড় ফাজিল দেখলি, চিঠিটা নেওয়ার সময় কত ভালো ব্যবহার করছিল, যেই ওনার কাজ শেষ অমনি পাল্টি খেয়ে গেল। তুই আগে বল, এসব কি? তুই তো নিজেই মাহি, তাহলে আবার কোনো মাহির চিঠি তুই মেহরাবকে দিল? আমার মাথা কাজ করছে না। মানে হলো তুই নিজেই ডাবল রোল করছিস, নিজেই নিজের প্রেমের ঘটকগিরি করছিস। হুম, সেটাই। এবার বাছা ঘোরো আমার পিছে, চল ক্লাসে যায়। এই বলে মাহি চলে গেল। ঋতু মাথায় হাত দিয়ে মাথা ডলতে ডলতে বলল, এই মেয়ের সাথে থাকলে না জানি কবে পাগল হয়ে যায়। ছোটবেলা থেকে একজনকেই হিরো জানি, আর সে হলো আপনি। যখন ভালোবাসা কি বুঝতাম না ঠিক তখন থেকেই আপনাকে ভালোবাসি, আজও ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে কখনোই ভোলা যায় না। আমার ভালোবাসা আকাশের মতোই অসীম আর সাগরের মতোই গভীর, যায় গভীরতা খুঁজতে গেলে সেই গভীরে আপনি তলিয়ে যাবেন। কি এটাই ভাবছেন তো যে মোবাইল ফোনের যুগে আমি আবার আপনাকে চিঠি দিচ্ছি কেন? এটাই তো মজা, আমরা প্রেম করব সেই আদিকালের নিয়মে। আজকে এইটুকুই থাক, বাকি কথা কাল হবে। আমার সেই পিচ্চি মাহিটা কত কঠিন কঠিন শব্দ দিয়ে চিঠি লিখেছে। ইস, কবে ওকে সামনে থেকে দেখব, আমার যে আর তরস হইছে না। চিঠিটা বুকের সাথে চেপে ধরে বলল মেহরাব। ভার্সিটি শেষে মাহি আর ঋতু বের হচ্ছে, তখনই ঋতু বলল, মাহি, আমার একটা বই আমি ভুল করে লাইব্রেরিতে ফেলে এসেছি, তুই একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। আচ্ছা, জলদি আসবি। হুম, এই বলে ঋতু আবার ভার্সিটির ভিতর চলে গেল বই আনতে। লাইব্রেরি থেকে বই নিয়ে ফেরার সময় হঠাৎ পিছন থেকে কেউ ডেকে উঠল, এই যে মিস আষাঢ়ে। ঋতু, দাঁড়াও, তোমার সাথে কথা আছে। নিজের এত সুন্দর নাম এভাবে করে ডাকাতে ঋতুর রাগ হয়ে গেল। রেগে লাল হয়ে পিছনে তাকিয়ে দেখল রোহান। ঋতু রাগ দেখিয়ে বলল, আমার নাম ঋতু, ওকে সো ঠিক করে ডাকেন। আরে তুমি এত রেগে যাচ্ছ কেন? রাগ করো না, তোমার সাথে না আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই? এই আপনাদের কোনো কাজ নেই? ভার্সিটি শেষ তবুও কোনো কাজ না করে এভাবে ঘুরে বেড়াচ্ছেন? আমি আরও প্রথমে ভাবছিলাম আপনাদের ক্লাস নেই কেন, এখন দেখছি এই ব্যাপার। আচ্ছা, তুমি আমায় যা বলার পরে বলো, আগে তো আমার কথাটা শোনো। কি কথা? বলছি কি, তোমার বান্ধবী তো মাহিকে চেনে, তাই না? তাহলে তুমিও নিশ্চয়ই চিনবে, তো আমাকে চুপি চুপি দূর থেকে মাহিকে দেখিয়ে দেবে? প্রমিস, আমি কাউকে বলবো না, এমনকি তোমার ওই বান্ধবীও জানবে না, প্লিজ। এই আপনি কতবার মীর জাফর আমাকে বলছেন আমার বান্ধবীর সাথে 2 নাম্বারই করতে, আর একবার যদি এমন কথা বলেন তো আপনাকে ভিসা ছাড়াই উগান্ডা পাঠিয়ে দেব। যত সব। এই বলে ঋতু চলে গেল। কিরে, এত দেরি হলো কেন, আর উমন ফোসফোস করছিস কেন? আর বলিস না। তারপর ঋতু মাহিকে সবকিছু বলল। ঋতুর কথা শুনে মাহি কিছুক্ষণ ভেবে বলল, আমি নিশ্চিত রোহানকে মেহরাব পাঠিয়েছিল। দাঁড়াও, এবার জমবে মজা, এমন খেলা খেলব না? আবার কি করবি তুই? বিয়ে করব। মানে? কাকে বিয়ে করবি তুই? অবাক হয়ে বলল ঋতু। মানে হলো আমি মেহরাব ভাইকে বিয়ে করব। বিয়ের সময় মেহরাব ভাই সহ বাড়ির সবাই জানবে যে বিয়েটা মাহির সাথে হচ্ছে, কিন্তু মেহরাব তো আর তার মাহিকে দেখেনি, তো বাসর ঘরে যখন মাহির পরিবর্তে আমাকে দেখবে, ভাব তখন ওনার কি অবস্থা হবে।
কি সাংঘাতিক প্ল্যান! মাহি এত বেশি করাটা কি ঠিক হচ্ছে? বেচারা মেহরাব ভাইকে এতটা টেনশন দেওয়া ঠিক হবে না, পরিচয়টা দিয়ে দিলই তো হয়। তুই চুপ থাক তো, ছোটবেলায় হহুত জ্বালাচ্ছে আমারে, এইবারে সুদ সমেত সব ফেরত দেব। এখন চল বাড়ি যায়, বিয়ের সব ব্যবস্থা করতে হবে তো। মেহরাব, ভার্সিটি তো সেই কবেই শেষ করে ফেলেছিস, এখন এভাবে বসে না থেকে অফিসের দায়িত্বটা তো নিতে পারিস। আমার বয়স হয়েছে, কখন কি হয়ে বলা যায়। ও আব্বু, তুমি এখনো যথেষ্ট ফিট, আর সবে ভার্সিটি শেষ করলাম, এখনই কাজে ঢুকায় দিবে, একটু তো ঘুরতে ফিরতে দাও। সোফায় বসে আপেল খেতে খেতে বলল মেহরাব। আমাদের তো বয়স হচ্ছে নাকি, একটা মায় ছেলে তুই আমাদের, কত ইচ্ছে ছেলের বউ দেখব। তুই জলদি অফিসের কাজে মন দে, তাহলেই তো আমরা মাহির বাবার সাথে কথা বলতে পারবো, নয়তো বেকার ছেলের কাছে কে মেয়ে দেবে। মিতা। মায়ের কথা শুনে মেহরাব আপেলে কামড় দিতে গিয়েও দিল না। কি বললে আম্মু? কেন, কি ভেবেছিস আমরা কিছুই বুঝি না? হুমম, সেই ছোট্টবেলা থেকে তুরিমি যে মাহিকে পুতুল বউ বলো, সেটা কি আমরা জানি না? ধ্যাত, কি যে বলো আম্মু, আমি আসছি। এই বলে মেহরাব চলে গেল। দেখো মিতা, আমাদের ছেলে লজ্জা পেয়েছে। দোলা আজকে চুপি চুপি মাহির মা বাবার কথা শুনেছে, ওনারা মাহির বিয়ে নিয়ে কথা বলছিল। দোলার তো সেই খুশি লাগছে, এখন রাস্তা একদম পরিষ্কার, আর কোনো বাধা নেই। এবার আমি অনায়াসে মেহরাবকে নিজের করে নেব, কেননা মাহির তো বিয়ে হয়ে যাবে। বিকেলের দিকে আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, এই সময়ে ছাদে বসতে ভালোই লাগে, তাই জন্যই তো মাহি ফোন আর ইয়ারফোন নিয়ে ছাদে চলে এসেছে। দোলা তার নিজের রুমে ঘুম পাড়ছে। আহ, কি নির্মল বাতাস, একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে। মাহি যখন দুহাত দুদিকে ছড়িয়ে বাতাস অনুভব করছিল, তখনই পিছন থেকে কেউ বলল, মাহি। কণ্ঠ শুনেই মাহি বুঝতে পেরেছে এটা মেহরাব। এবার কি হবে? উনি তো বুঝতে পেরে যাবে যে আমি ওনার পুতুল বউ। মাহি পিছন ঘুরল না, ওভাবেই দাঁড়িয়ে থাকল। মেহরাব বাড়িতে বসেই ছিল, কোনো কাজ নেই এই জন্য, তবে ও বাবার কথাগুলো ভেবেছে। বাবা তো ঠিকই বলেছে, একজন বেকার ছেলের কাছে কোনো মেয়ের বাবাই তার মেয়েকে তুলে দিবে না। আবার বাবারও এখন বয়স হয়েছে, তাই কাল থেকে বাবার সাথে অফিসে যাবে আর আস্তে আস্তে সব কাজ বুঝে নেবে। কোনো কাজ ছিল না, তাই ভাবল একবার গিয়ে মাহিকে দেখে আসি। যেই ভাবা সেই কাজ, মায়ের থেকে ঠিকানা নিয়ে সোজা মাহিদের বাসায় চলে আসছি। আন্টিকে সালাম দিয়ে মাহির কথা জিজ্ঞাস করতেই উনি বলল যে মাহি ছাদে আছে, তাই আর দেরি না করে সোজা ছাদে চলে আসলাম। কিরে, আমার সাথে কথা বলবি না? রাগ করে আছিস বুঝি? মাহি পিছন না ঘুরেই মাথা ঝাঁকিয়ে না বলল, তা তুই তো দেখি আগের মতোই পিচ্ছি আছিস, শুধু হাতে পায়ে একটু বড় হয়েছিস। কারো প্রেমে টেমে পড়েছিস নাকি? ওমন চিঠি লেখা কার থেকে শিখলি? ছাদে রাখা চেয়ারে বসে বলল মেহরাব। মাহি পড়েছে মহা বিপদে, না পারছে কথা বলতে, না পারছে পিছন ঘুরে তাকাতে। শেষে কিনা এত কষ্টে করা সব প্ল্যান এভাবে নষ্ট হয়ে যাবে। মেহরাব ভাইয়ের এভাবে ধরা পড়ে যাব। কিরে, এখনো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? সেই কখন থেকে আমি একাই বকবক করছি। তুই তো এমন চুপচাপ ছিলি না, অনেক বাচাল ছিলি, তাহলে হঠাৎ এত চুপচাপ হয়ে গেলি কেন? মেহরাবের কথা শুনে মাহির রাগ হয়ে গেল। কিছু বলছি না দেখে উনি যা খুশি তাই বলে যাচ্ছে। আমি নাকি বাচাল? কত্তবর সাহস! মনে মনে এটা বলে মাহি পিছন ঘুরে মেহরাবের দিকে ফিরে বলল, আমি বাচাল? তুমি? হুম, আমি কেন? আশা করেনি বুঝি? তুমি এখানে কেন? এখানে তো মাহির থাকার কথা ছিল, তাহলে তুমি আসলা কেমনে? এখানে যায় থাকার কথা সেই আছে। মানে? মানে এখানে মাহির থাকার কথা ছিল, মাহি আছে। তার মানে তোমার নাম মাহি? হুম। বোকা, এত ক্লু দিল তাও বুঝল না। তা তুমি এখানে কি করছো? আর মাহি কোথায়? মাহি রুমে চলে গেছে, আর আমি প্রায় প্রতিদিনই এখানে এসে মাহির সাথে সময় কাটায়, বুঝলেন? হুম, বুঝেছি। আমি তাহলে গেলাম, তোমার সাথে বকবক করার আমার সময় নেই।
এই বলে মেহরাব চলে গেল। ওফ বাবা, বেঁচে গেলাম, একটুর জন্য ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, বুকে হাত রেখে বলল মাহি। দোলা কেবলই ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমে আসলো, তখনই মেহরাবকে দেখে ওর ঘুম উধাও। জলদি করে হাত দিয়ে চুলটা কোনোরকম ঠিক করে মেহরাবের সামনে গেল। আরে আপনি এখানে? হুম, এটা আমার আঙ্কেলের বাসা। তা তুমি এখানেই থাকো নাকি? আঙ্কেলের বাসা মানে? তার মানে কি? মেহরাব জেনে গেল যে মাহি আসলে ওর সেই ছোটবেলার প্রেম। মনে মনে বলল দোলা। জি, আমি এখানেই থাকি। তা আপনার কি কোনো দরকারে এখানে এসেছিলেন? হুমম, মাহির সাথে দেখা করতে এসেছিলাম। তা দেখা হলো? ভয় ভয় বলল দোলা। না, দেখা হয়নি। ও নাকি ওর রুমে? আচ্ছা, আমি তাহলে আসি, তুমি মাহিকে বলে দিও, আর আমি আন্টিকে বলে দিয়েছি। এই বলে মেহরাব চলে গেল। যাক বাবা, মেহরাব তাহলে মাহিকে দেখেনি। এবার ভালোই ভালোই মাহির বিয়েটা হয়ে গেলেই বাঁচি। পরদিন সকালে ডাইনিং টেবিলে মাহিম বসে খাচ্ছিল, তখনই মেহরাবকে দেখে ওর বেশম লেগে গেল। কেননা যে ছেলে কালকে বলছিল যে এখনই নাকি অফিস জয়েন করবে না, সেই ছেলেই আজকে একেবারে শুটবুট পরে রেডি হয়ে গেছে। মেহরাব হাতের ঘড়ি পরে টেবিলে এসে বসে বলল, এভাবে হা করে না থেকে জলদি খেয়ে নাও, নয়তো মিসেস মিতা চৌধুরী কিন্তু খুব ক্ষেপে যাবে। মেহরাবের কথা শুনে মাহিম ঠিক হয়ে বসে খেতে লাগল। তা হঠাৎ এত পরিবর্তন এক রাতের মধ্যে কি এমন হলো যে তোর এতটা পরিবর্তন আসলো? খেতে খেতে বলল মাহিম। রাতে ভাবলাম যে তোমার সত্যি বয়স হয়েছে, অনেক তো কাজ করলে, এবার না হয় তুমি একটু রেস্ট নাও। তাছাড়া আমি তো বসেই আছি, আমারও উচিত দায়িত্ব নেওয়া। বাবা, কত ভাবিস আমার কথা। এই নাও তোমার চা। আর মেহরাব কি উঠেছে? এত বেলা হয়ে গেছে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ও বাবা গো, এটা কে? রান্নাঘর থেকে কথাগুলো বলতে বলতে আসছিল মিতা, তখনই টেবিলে মেহরাবকে দেখে চমকে উঠল। কি হলো আম্মু? ওখানে ওভাবে দাঁড়িয়ে না থেকে খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে তো, অফিসে যেতে হবে নাকি? মিতা মেহরাবের দিকে তাকিয়ে টেবিলের কাছে এসে মেহরাবের প্লেটে খাবার তুলে দিয়ে মাহিমের দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞাস করল, কি ব্যাপার? মাহিম ঠোঁট উল্টে ইশারায় বলল, আমিও বুঝতাছি না। এত অবাক হওয়ার কি আছে? তোমাদের ছেলে এখন বড় হয়েছে, তার উচিত দায়িত্ব নেওয়া, তাই জন্য তো অফিসে যাচ্ছি। তোমরা চাইলে আমায় দায়িত্ব দিতে পারো, আমি নিতে পারবো। আব্বু, আমার খাওয়া শেষ, জলদি আসো আম্মু, আমি গেলাম বলো। এই বলে মেহরাব মিতাকে হালকা জড়িয়ে ধরে মাথায় চুমো দিয়ে চলে গেল। কি গো ছেলে, কি বলে গেল? কিছু বুঝলে? কি বলল? এই জন্যই বলে মেয়েদের মাথায় বুদ্ধি কম। আরে ও দায়িত্ব নিতে চাইল মানে হলো তোমার ছেলে তো সরাসরি আর বলতে পারবে না যে আমায় বিয়ে দাও, তাই দায়িত্বর কথা বলে বুঝিয়ে দিল যে সে এখন বড় হয়েছে, দায়িত্ব নেওয়া শিখে গেছে। আমি সন্ধ্যায় অফিস থেকে ফিরে তোমাকে ভালো করে বোঝাবো, এখন গেলাম। এই বলে মাহিম মিতার কপালে একটা চুমো দিয়ে বেরিয়ে গেল। বাবা, ছেলে কি যে বলে গেল কিছুই বুঝলাম না। কিরে, তোর হিরো যে এখনো এলো না, ব্যাপার কি? আমিও তো বুঝতে পারছি না মেহরাব ভাই এখনো আসছে না কেন? আরে তোকে তো একটা কথা বলাই হয়নি। জানিস তো কালকে উনি আমাদের বাড়ি গিয়েছিল মাহিকে, মানে আমাকে দেখতে। সে কি তারপর? তারপর আর কি, এরপর মাহি ঋতুকে সব বলল। আরে ব্যাস একটুর জন্য ধরা পড়িসনি। হুম। তখনই দেখল রোহান অন্য একটা ছেলের সাথে কথা বলতে বলতে ভার্সিটিতে ঢুকছে, তখনই মাহি ঋতুকে নিয়ে রোহানের কাছে গেল। এই শুনুন। এই তুই যা, আমি আসছি। এই বলে রোহান ছেলেটাকে পাঠিয়ে দিয়ে বলল, হুমম বলো। তা আজকে আপনি একা কেন? আপনার বন্ধু কোথায়? কেন, মিস করছো বুঝি? মোটেও না, আমার খেয়ে দেয়ে কাজ নেই, ওই সুর ছাড়া হাতিটাকে মিস করতে যাব এমনি আজকে দেখলাম না, তাই জিজ্ঞাস করলাম। জানো তো, কেউ একজন মনে করে যে সে অনেক চালাক, কিন্তু সে জানেই না আসলে সে একটা বোকার হদ্দ।
আর এই যে মিস আশারে, ঋতু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমার বন্ধু এখন দায়িত্ব নিতে শিখে গেছে, তাই সে এখন অফিসে। এই বলে রোহান চলে গেল। এই ঋতু, উনি কি বলল শুনেছিস? হুমম আমাকে অনেক সুন্দর লাগছে তাই বলেছে। মুচকি হেসে রোহানের যাওয়ার দিকে তাকিয়ে বলল ঋতু। আরে গাধি, উনি কিছু একটা বলেও বলল না, তবে উনি ওই কথাটা কেন বলল? ঋতুর মাথায় একটা চাটি মেরে বলল মাহি। কোনো কথা? মাথা ডলতে ডলতে বলল ঋতু। ওই যে ওই কথাটা, কেউ একজন মনে করে যে সে অনেক চালাক, কিন্তু সে জানেই না আসলে সে একটা বোকার হদ্দ। এই কথাটা উনি কেন বলল? হুমম কথাটা ভাববার বিষয়ে। ভাবতে হবে, মন দিয়ে ভাবতে হবে। হুম, তুই এখন ক্লাস না করে ভাবতে বসো। রোহান কয়েকটা ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছিল, তখনই ঋতু পিছন থেকে বলল, এই যে শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে, এদিকে আসুন। রোহান কিছুক্ষণ ঋতুর দিল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো, তারপর ছেলেগুলো থেকে সরে এসে ঋতুর কাছে এসে বলল, হম বলো, কি বলবা? আপনি তখন কি বললেন? আমি আবার কখন কাকে কি বলবো? না জানার ভান করে বলল রোহান। এই শুনুন, একদম নেকা সাজবেন না। আপনি তখন ওই কথাটা কেন বললেন? আপনি কি মিন করে কথাটা বললেন? আপনি বোকা কাকে বললেন? ও, ওই কথাটা? ওটা তো আমি তোমাকে বলেছি, কেননা আমি যখন তোমার কাছে মাহির সম্পর্কে জানতে চাইলাম, তুমি তো বললেই না, উল্টে বললে তুমি নাকি তোমার বান্ধবীর সাথে মীর জাফরগিরি করতে পারবেন না। তা তুমি আর তোমার ওই বান্ধবী নিজেকে কি ভাবো হমম আমরা কখনোই মাহিকে দেখতে পাব না? হা হা হা, তা হচ্ছে না, আমি খোঁজ চালাচ্ছি, খুব শীঘ্রই মাহিকে দেখে মেহরাবকেও জানাবো, বুঝলে? আপনি এই জন্যই তখন আমাদের ওই কথাটা বললেন? হুমম তা নয়তো কি? আপনি না একটা যাচ্ছে তাই, হুট থাকুন তো। এই বলে ঋতু দৌড়ে মাহির কাছে চলে গেল, আর রোহান ওখানে কাবলা কান্তর মতো দাঁড়িয়ে থাকল। ঋতু গিয়ে দেখল মাহি সিঁড়িতে বসে বসে ভাবছে। এই যে ভাবনা রানী, আপনাকে আর ভাবতে হবে না, আমি জেনে এসেছি যে রোহান তখন ওই কথাটা কেন বলেছে। ঋতুর কথা শুনে মাহি ওঠে দাঁড়িয়ে বলল, কেন বলেছে? তাহলে কি ওরা জানতে পেরে গেছে যে আমিই আসল মাহি? তাহলে আমার এত দিনে করা সব প্ল্যান নষ্ট হয়ে গেল? আরে থামো, কথা না শুনেই বেশি বকবক করিস তুই। আসলে ওরা কিচ্ছু জানতে পারিনি, তবে আমার মনে হয় খুব শীঘ্রই জেনে যাবে, আমাদের খুব সাবধানে থাকতে হবে। কেন কেন? তারপর ঋতু মাহিকে সব বলল, রোহান যা বলেছিল সব শুনে মাহি বলল, ওহ এই ব্যাপার, আমি আরো টেনশনে মাথায় চুল ছিঁড়ছিলাম। আচ্ছা শোন, আজকে ভার্সিটি ছুটির পর তুই দোলাকে নিয়ে বাড়ি চলে যাবি। আর তুই কই যাবি? আমি মেহরাব ভাইদের বাসায় যাব আজকে, আর একটা ঝটকা দিয়ে আসব। কিন্তু মেহরাব ভাই যদি তোকে চিনে ফেলে তখন কি হবে? আরে গাধি, তুই শুনলি না তখন রোহান কি বলল? মেহরাব ভাই অফিসে। ওহ আচ্ছা, তাহলে ঠিক আছে। তারপর ওরা দুজনে আবার ক্লাসে চলে গেল। ভার্সিটি ছুটির পর ঋতু দোলাকে ভুলভাল বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল, কিন্তু দোলা তো দোলায় ঋতুকে প্রশ্নের পর প্রশ্ন করে মারছে। ঋতু বিরক্ত হয়ে চুপ করে থাকল। তারপর বাড়িতে আসলে দোলা নিজের রুমে চলে গেল। মাহির মা মাহি কোথায় এটা জানতে চাইলে ঋতু বলল যে মাহি মেহরাবের বাসায় গেছে, বিকেলের দিকে চলে আসবে। আমার আগেই সন্দেহ হয়েছিল, এবার বুঝলাম মাহি তাহলে মেহরাবের ওখানে গেছে। কি জানি যদি মেহরাবের সাথে ওর দেখা হয়, তারপর যদি ওরা একে অপরকে চিনে ফেলে তাহলে কি হবে? দরজার পাশে দাঁড়িয়ে সব শুনে মনে মনে বলল দোলা। এদিকে মাহি মেহরাবের বাসায় গিয়ে কলিং বেল চাপলে মিতা এসে দরজা খুলে দিল। আরে এটা কে এসেছে, আয় ভিতরে আয়। মাহি হেসে ভিতরে গেল, তারপর চারপাশে দেখে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। তা মামনি, তুমি বাসায় একা বুঝি? হুমম, মেহরাব আর তোর আঙ্কেল তো সেই সকালে অফিসে চলে গেছে। আমি বুড়ি মানুষ, একা এই এত বড় ফ্ল্যাটে থাকি, কিছু ভালো লাগে না।
এই তো এখন আমি চলে এসেছি, এখন আর তোমার একা লাগবে না। তা তোমার ছেলের একটা বিয়ে দিয়ে দিলই তো পারো, তাহলে আর একা লাগবে না। আমিও তাই ভাবছি, ছেলেও বড় হয়েছে, আবার এখন দায়িত্ব নেওয়া শিখেছে। মেয়ে দেখছি পছন্দ ও হয়েছে, এবার একটা ভালো দিন দেখে মেয়ের বাবার সাথে কথা বলল। মিতা মজা করে বলল, মাহির কি রিয়াকশন হয় সেটা দেখার জন্য। মিতার কথা শুনে মাহির হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে গেল, তারপর মুখে হাসি আনার চেষ্টা করে বলল, সে তো ভালো কথা, তা মেয়েটাকে? আর জানো তো এখনকার মেয়েরা একদম ভালো হয় না, এরা উপরে দেখা যায় ভালো কিন্তু ভিতরে একদম ভালো নয়, তাই আল্লাহ যেই মেয়েই হোক বিয়েটা যেন না হয়। বলিস কি, আমি তো জানতামই না, তাহলে মেহরাবের বাবাকে বলি যে তোর বাবাকে যেন নিষেধ করে দেয়। মানে? বুঝতে না পেরে বলল মাহি। আরে আমি তো ভেবেছিলাম যে এত মেয়ে দেখে কি করব, মেয়ে তো আমাদের হাতের কাছেই ছিল, তাই আর অন্য কোনো মেয়ে দেখেনি। তো তুমি কোনো মেয়ের কথা বলছো? কেন তুই? মাহি নিজের মাথায় একটা চাটি মেরে বলল, আরে মামি তুমি জানো না আমি কেমন, এই দেখো আমার ফোন চেক করো। আরে আমার তো ফোন চালাতে ইচ্ছে করে না, ওই আব্বু ফোন দেয় তাই চালাই আর কি। আল্লাহ বিয়েটা যেন হয়, আগের কথা ভুলে বলে ফেলছি, মনে মনে বলল মাহি। মিতা হেসে বলল, পাগলি আমি তো তোর সাথে মজা করছিলাম, আমি তো সেই ছেটবেলা থেকেই ভেবে রেখেছি যে আমার মেহরাবের বউ মাহি হবে। আচ্ছা তুই বস, আমি তোর জন্য মিষ্টি আনছি, বসে থাক এখানে। এই বলে মিতা রান্নাঘরে চলে গেল। মাহি এই সুযোগে সোফা থেকে উঠে চুপি চুপি মেহরাবের রুমে চলে গেল, আস্তে করে দরজাটা খুলে রুমে লাইট দিল। ইস কি নোংরা, উঠার সময় বিছানাটাও গোছায়নি, এটা বলে মাহি সুন্দর করে বিছানাসহ পুরো রুম গুছিয়ে রাখল, তারপর টেবিলে বসে খাতায় কিছু একটা লিখে ব্যালকনিতে গেল। এই পাশে 3টে ফুলের টব রাখবো আর ওই পাশে 3টে ফুলের টব রাখবো, একটা টবে ক্যাকটাসও রাখবো, যাতে উনি কিছু বললে ওনাকে ধাক্কা দিয়ে এখানে ফেলে দেব আর কাটা ঢুকে যাবে ওনার গায়ে, এটা ভালো হবে। আর এখানে একটা চেয়ার রাখবো, বৃষ্টির সময় চেয়ারে বসে চা খাবো আর বৃষ্টি বিলাস করব। এই সব কেউ এখানে রাখে? মেহরাব প্রতিদিন সকালে ব্যালকনিতে এসে ব্যায়াম করে, তাই ব্যায়ামের সব সরঞ্জাম রয়েছে, ওটা দেখেই বলল মাহি, এগুলো সব ছাদে রেখে আসবো আর ব্যালকনিটা আমার মনের মতো করে সাজাবো। রাতে এখানে ওনার কাঁধে মাথা রেখে রাতের আকাশ দেখব। আচ্ছা সবকিছু ঠিক করে নিয়েছি, এবার যাই। মেহরাবের রুমের ব্যালকনিতে এসে একা একাই বকবক করে মাহি চলে গেল। রুম থেকে বেরিয়ে লাইট অফ করে দরজাটা আবার আগের মতো বন্ধ করে পিছন ফিরে যেই হাঁটতে যাবে তখনই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে গেল, কিন্তু তার আগেই একটা শক্তপোক্ত হাত ওর কোমর চেপে ধরল। দুপুরে বাবাকে বলে অফিস থেকে বাড়ি আসলাম লাঞ্চ করার জন্য, আজকে প্রথম দিন সবকিছু বুঝে নিতে ভালোই বেগ পেতে হচ্ছে, তাই বাড়ি এসে সোজা রুমের দিকে আসছিলাম, আশ্চর্য মেন দরজাটা খোলা আর ড্রয়িং রুমে কেউ নেই। পাশে তাকিয়ে দেখি আম্মু কিচেনে, হয়তো নিচতলার আন্টি এসেছিল, চলে যাওয়ার সময় আম্মুর দরজা লাগাতে মনে নেই, তাই আমি দরজাটা লাগিয়ে আম্মুকে না ডেকেই ভাবলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আম্মুর সাথে দেখা করি, কিন্তু রুমে আসার পথেই কারো সাথে ধাক্কা খেলাম, সামনের জন পড়ে যেতে গেলে আমি ওনাকে ধরে ফেলি, ভালো করে তাকিয়ে দেখি 2 নাম্বার মাহি, মানে হলো ভার্সিটির ওই লেজ ছাড়া বান্দর মেয়েটা। তুমি এখানে? কারো গলার আওয়াজ শুনে আমি এক চোখ খুলে দেখি আমাকে যে ধরে রেখেছে সে আর কেউ না, স্বয়ং মেহরাব ভাই। আমি ভয় ভয় ওনার থেকে নিজেকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালাম। কি হলো, কথা বলছো না কেন? তুমি আমার রুমের পাশে দাঁড়িয়ে কি করছো? তার থেকেও বড় কথা, তুমি আমার বাড়িতে কি করছো? এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি কি করছি বলুন তো? আমতা আমতা করে বলল মাহি। তুমি কি আমার সাথে ফাজলামো করছো? তুমি এখানে কি করছো সেটা আমি কি করে বলবো? আমিই তো তোমাকে জিজ্ঞাসা করছি তুমি এখানে কি করছো? আমি কি করছি মানে? আমি মাহির সাথে এসেছি। ইয়ার কি করছো আমার সাথে? কোথায় মাহি? ড্রয়িং রুমে কেন দেখেননি?
ড্রয়িং রুমে কেউ নেই, আমাকে বোকা বানানো চেষ্টা করো না। কি মাহি ড্রয়িং রুমে নেই? যা, তাহলে বোধ হয় ও আমাকে রেখে চলে গেছে। এই রে যাই, আমিও যাই। এই বলে মাহি যেতে গেলেই মেহরাব ওর হাত ধরে ফেলল। আমার কিন্তু তোমাকে সন্দেহ হচ্ছে, সত্যি করে বলো তুমি এখানে কি করছো, তাও আবার আমার রুমের পাশে। আপনার রুম? কোনটা? আমি তো আপনার রুম কোনটা চিনিই না, আমি তো এমনিই হাঁটতেছিলাম। ওকে আমি যাই তাহলে। এই বলে মাহি তড়িঘড়ি করে চলে গেল। মেহরাব ভ্রু কুঁচকে মাহির যাওয়ার দিকে তাকিয়ে থেকে রুমে চলে গেল। উফ বাবা, বাঁচলাম এখানে, আর মুহূর্ত থাকা যাবে না, এক্ষুনি পালাতে হবে নয়তো ধরা পড়ে যাব। এই বলে যেই দরজা দিয়ে বেরোতে যাব তখনই পিছন থেকে মামুনি বলল, আরে তুই আমায় না বলে চলে যাচ্ছিস কেন? আর মেহরাব এসেছে মনে হয়, ওর কথা শুনলাম, আয় ওর সাথে তোর পরিচয় করিয়ে দেব। সেদিন তো কথা না বলেই চলে গেলি। এই রে, এবার কি হবে? কিছুতেই মেহরাব ভাইয়ের সামনে যাওয়া যাবে না। মামুনি, আমি বরং এখন আসি, অন্য একদিন দেখা করব। দেখছো না আজকে কত দেরি হয়ে গেল, এখন না গেলে আবার আম্মু চিন্তা করবে। কিন্তু কিন্তু নয়, আমি আসছি। এই বলে কোনো রকমে বেরিয়ে আসলাম। রুমের লাইট জ্বালিয়ে দেখি পুরো রুম গোছানো, হয়তো আম্মু গুছিয়েছে, তাই বেশি না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি টেবিলের উপর খাতায় কিছু লেখা। আরে এটা এখানে, এতে আবার কি লেখা? খাতাটা হাতে নিয়ে দেখি ওতে লেখা, সেদিন ঘর এলোমেলো করে দিয়েছিলাম বলে আজকে পুরো রুম গুছিয়ে দিয়ে গেলাম। আর হ্যাঁ, সবসময় এভাবেই রুম গুছিয়ে রাখবেন, নয়তো মেরে তক্তা বানিয়ে দেব। আপনার কপালটা খুবই খারাপ, আজকেও আমাকে দেখতে পারলেন না, আহারে সো স্যাড। লেখাটা পড়ে মেহরাব মুচকি হেসে খাতাটা টেবিলে রেখে বলল, আর মায় কয়েকদিন তারপর তোর এই লুকোচুরি খেলার ইতি টানবো আমি। ফুলে ফুলে সাজানো একটা রুমে বধূ বেশে বসে আছি আমি। আমার মেহরাবের সাথেই আমার অবশেষে বিয়েটা হলো। এরই মাঝে অনেকগুলি মাস কেটে গেছে। মেহরাব ভাই এখন আর আগের মতো ঘুরে ফিরে বেড়ায় না, এখন তিনি অফিস করেন। আর এই কয় মাসে উনাকে ভালোই বোকা বানিয়েছি। জানি না উনি রুমে এসে মাহির জায়গায় যখন আমায় দেখবেন তখন কি হবে। আমার তো ভেবেই ভীষণ হাসি পাচ্ছে, ভাবছি উনাকে আরো কিছুদিন ঘুরাবো। এসব ভাবতে ভাবতেই রুমের দরজা খোলার আওয়াজ হলো। আমি তাকিয়ে দেখি মেহরাব ভাই। ওনাকে দেখে মুখের থেকে ঘোমটা সরিয়ে হাসি হাসি মুখ করে ওনার দিকে তাকালাম, আর মনে মনে ভাবতে লাগলাম আমায় এখানে দেখে ওনার রিয়াকশনটা কেমন হবে। উনি দরজাটা লাগিয়ে দিয়ে খাটের সামনে দাঁড়িয়ে একবার আমার দিকে তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। ওনার এহেন কাজে আমি পুরাই বোকা বনে গেছি। কি ব্যাপার, আমাকে দেখে উনি কিছু বলল না কেন? নাকি আমায় চিনতে পারিনি? মেকআপ কি বেশি দিয়ে ফেলেছি? উনি জামা চেঞ্জ করে একটা ট্রাউজার আর টি শার্ট পরে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আমার সামনে এসে বলল, কি এভাবে হাঁ করে বসে না থেকে চেঞ্জ করে আয়। ওনার কথা শুনে তো আমার অজ্ঞান হওয়ার অবস্থা। উনি কিছুই বলছে না। ব্যাপারটা কি? এই আপনি কি আমায় চিনতে পারেননি? তোকে না চেনার কি আছে? তুই মাহি, আমার পুতুল বউ মাহফুজ আঙ্কেল আর সীমা আন্টির একমাত্র মেয়ে, আর কিছু? ওনার কথা শুনে এবার সত্যি সত্যি আমি অজ্ঞান হয়ে যাব। উনি জানল কিভাবে? মানে আপনি কিভাবে জানলেন? সব বলবো এখন, যা তো এই মুখের থেকে সব আটা ময়দা ধুয়ে আয়। আমি কিঞ্চিত রাগ দেখিয়ে একটা সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর সবকিছু খুলে গোসল করে কোনো রকমে শাড়িটা পরেই দৌড়ে বার হয়ে আসছি। এবার বলুন, পাগলিটা সবকিছু শুনবে বলে মাথা না মুছেই চলে আসছে। চুল দিয়ে কেমন পানি পড়ছে। আমি টাওয়ালটা নিয়ে ওর মাথা মুছিয়ে দিতে দিতে বললাম, কিছু করার আগেই গোসল করে ফেললি, এখন তো তোকে আবার গোসল করতে হবে। ওনার কথায় লজ্জা পেলেও সেটা প্রকাশ করলাম না। মুখে রাগী ভাব তুলে বললাম, বাজে কথা রেখে আসল কথাটা বলুন। ওকে বাবা বলছি, আগে এখানে বসো তো। তারপর উনি আমায় ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে আমার মাথা মুছিয়ে দিতে দিতে বললেন, তুই এখনো ছোটবেলার মতো বোকাই রয়ে গেলি মাহি। তুই কি ভেবেছিলি আমি তোকে চিনতে পারবো না?
আরে আমি তো তোকে সেদিন থেকেই চিনি, যেদিন তোকে তোদের বাড়ির ছাদে দেখেছিলাম। কিন্তু কিভাবে? আচ্ছা বলছি, সেদিন যখন আমি তোদের বাসায় গেলাম তো আন্টিকে তোর কথা জিজ্ঞাস করতেই উনি বলল যে তুই ছাদে, তো আমিও ছাদে গেলাম, সেখানে তোকে দেখে তো প্রথমে অবাক হয়ে গেছিলাম, তারপর যখন তোকে মাহির কথা জিজ্ঞাস করলাম তুই বললি যে ও চলে গেছে, সেখানেই তুই ভুল করেছিলি। কিভাবে? আরে গাধি, আমি তো নিচে থেকেই ছাদে গেলাম, তো মাহি যদি চলেও যায় তাহলে তো সিঁড়িতে আমার সাথে দেখা হবে, নয়তো ড্রয়িং রুমে, তারপর যখন তোর থেকে চলে আসি তখন ড্রয়িং রুমে দোলার সাথে দেখা হয়, ওর সাথে কথা বলতে গেলে আমার চোখ পড়ে তোদের ড্রয়িং রুমে ঝুলিয়ে রাখা কয়েকটা ছবির দিকে, সেখানে তোর ছোটবেলার কিছু ছবি আছে আর আরেকটা ছবি আছে যেখানে দুপাশে আঙ্কেল আন্টি আর মাঝখানে তুই তাদের গলা জড়িয়ে আছিস। ইস, আমি বোকা, ড্রয়িং রুমের ছবি সরানোর কথা তো ভুলই গেছিলাম। আচ্ছা তারপর? ওই ছবি দেখে আমার সন্দেহ হয়, তারপর আরো শিওর হওয়ার জন্য তোর বান্ধবী ঋতুকে ধরলাম। ও কিছুতেই আপনাকে কিছু বলবে না, কেননা আমি ওকে নিষেধ করে দিছিলাম। হুমম প্রথমে তো বলতেই চাইনি, অনেকবার রোহান জিজ্ঞেস করেছে কিন্তু ও বলেনি, তারপর একদিন ও বাজারে যাচ্ছিল তখন আমি আর রোহান ওকে ধরি। অতীত। এই দাঁড়াও, আরে মেহরাব ভাই কিছু বলবেন? হুমম, সত্যি করে বলো মাহিকে। আরে আমি কিভাবে জানবো, আমি জানি না। আমি জানি তুমি সব জানো কিন্তু বলছো না, আজকে যদি না বলো তাহলে তোমাকে ধরে রোহানের সাথে বিয়ে দিয়ে দেব। কিরে রোহান, তুই রাজি তো? যদিও ও একটু ঝগড়াটে, তবুও তুই যখন বলছিস আমি বিয়ে করে নেব। দাঁত কেলিয়ে বলল রোহান। ছি, আমি জীবনেও আপনাকে বিয়ে করব না। তাহলে বলো মাহিকে। বলবো। ওকে বলছি, তবে মাহিকে বলবেন না যে আমিই বলেছি আপনাকে, তাহলে আমায় লবণ ছাড়াই কাঁচা চিবিয়ে খাবে। ওকে বলবো না, এখন বলো মাহিকে। আসলে আপনি যাকে লেজ ছাড়া বান্দর বলেন ওই আপনার মাহি, মানে মাহফুজ আঙ্কেলের মেয়ে। ও আপনাকে দেখেছিল আপনার বাবার অ্যাক্সিডেন্টের দিন, তখন ও বলল যে আপনার সাথে মজা করবে, আপনি নাকি ছোটবেলায় ওকে অনেক জ্বালিয়েছেন, তার শোধ তুলবে, তাই নিজের পরিচয় দেয়নি। আমি গেলাম এই বলে ঋতু চলে গেল। ঋতুর কথা শুনে মেহরাব মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর মেহরাব বলল, রোহান আমার মাথায় পানি ঢাল। তুই আমার মাথায় বরফ ঢাল? কি শয়তান মেয়েরে বাবা, একেবারে বিচ্ছু। মেহরাব কিছু একটা ভেবে দাঁড়িয়ে রোহানকে বলল, আমরা কিন্তু চিনি না যে মাহিকে, ওকে আগে যেমন ছিলাম তেমনই থাকব। মানে হলো আমিও আমার পুতুল বউয়ের সাথে একটা গেম খেলবো, ওর তো ভীষণ ইচ্ছে আমাকে জ্বালানোর, ওকে আমিও তো জ্বলতেই চাই, তারপরে না ও ওর এই প্রেমের সাথে সন্ধি করবে। আগে ঝগড়া হবে, তারপর সন্ধি হবে, আর এই সন্ধিকে বলবো প্রেমসন্ধি। বর্তমান। তার মানে আপনি অনেক আগে থেকেই সব জানতেন? হুম। সব জেনেও আমার সাথে অভিনয় করেছেন? হুম। আমাকে বোকা বানিয়েছেন? আমাকে দেখে মজা নিয়েছেন? হুমম, মাঝে মাঝে না আমার ভীষণ হাসি পেত, মানে সব জেনেও না জানার ভান করে থাকা খুবই কষ্টকর। রোহানকে ভার্সিটিতে পাঠাতাম তোকে দেখে রাখার জন্য, একদিন ভুল করে ও বলেই দিয়েছিল, পরে আবার তোদের ভুলভাল বুঝিয়েছে। হাসতে হাসতে বলল মেহরাব। আপনি খুব খারাপ লোক, আমাকে বোকা বানিয়ে দিনের পর দিন মজা নিয়েছেন, রেগে বলল মাহি। আর রাগ করছিস কেন? তুই যদি ভুলভাল প্ল্যান করিস তাহলে ধরা তো খাবিই। সেদিন তুই যখন আমাদের বাসায় আসলি সেদিন কি বললি যে তুই মাহির সাথে এসেছিস? আরে গাধি, মাহি যদি আগে চলেই যাবে তাহলে আমার সাথে দেখা হলো না কেন? আমিও তো বাইরে থেকেই রুমে আসছিলাম, তোর মাথায় এটা ঢুকলো না? মাহি তো ধরা পড়েই গেছে, তবুও হার না মেনে রাগ দেখিয়ে বলল, আপনি খুব খারাপ, আমায় বোকা বানিয়ে মজা নিয়েছেন, আপনার সাথে কথা নেই। এই বলে মাহি ব্যালকনিতে চলে গেল। মাহির কাণ্ড দেখে মেহরাব হাসতে হাসতে খাটের ওপর বসে পড়ল, কেননা ও জানে যে মাহি লজ্জা পেয়েছে।
আকাশে বড় থালার মতো একটা সুন্দর রূপালী চাঁদ উঠেছে, চাঁদের এক ফালি আলো এসে মাহির গায়ে পড়েছে। ব্যালকনির গ্রিল ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মাহি, তখন লজ্জায় রুম থেকে বেরিয়ে এসেছে, ভাবতেও পারিনি যে এভাবে ধরা পড়ে যাব। মাহি যখন এসব ভাবছিল তখনই পিছন থেকে দুটি শীতল ঠান্ডা হাত ওর কোমর জড়িয়ে ধরল। মাহি প্রথমে ভয় পেলেও পড়ে ও বুঝতে পারল যে এটা মেহরাব। সারা শরীরে কেমন একটা শিহরণ বয়ে গেল, আবেশে চোখ দুটি বন্ধ করে মেহরাবের হাতের উপর হাত রাখল। বরকে রুমে রেখে এসে এখানে একা একা কি করা হচ্ছে হুম? মাহির কানে ফিসফিস করে বলল মেহরাব। মাহি কিছু বলতে পারল না, শুধু চোখ বন্ধ করে মাথা নিচু করে রাখল। কি ব্যাপার, কথা বলছো না কেন? হুম। এবার মাহি মুখ খুলল। আপনি আমায় এভাবে ডস খাওয়ালেন কেন? আমাকে বোকা বানিয়েছেন, ঠোঁট ফুলিয়ে বলল মাহি। মেহরাব মুচকি হেসে মাহির মাথার সাইডে চুমো খেয়ে বলল, তোমাকে বোকা বানিয়েছি বলে তুমি রাগ করছো, আর আমি যে এই কয়মাস বেকুব বুদ্ধুরামের মতো সবকিছু বুঝেও না বোঝার ভান করে গেছি তার বেলায়? এই আপনি আমায় তুমি বলছেন? হুম বলছি, বিয়ে করা বউকে তুই বলতে হয় না, জানো না সেটা? মাহিকে নিজের দিকে ঘুরিয়ে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল মেহরাব। মাহি কিছু সময় চোখ বন্ধ করে রাখল, তারপর মেহরাবের গলায় দু হাত রেখে বলল, শুনুন না। বলো না, আদুরে গলায় বলল মেহরাব। হুট মজা করবেন না তো, শুনুন এই যে এখানে একটা চেয়ার রাখবেন, আমি চেয়ারে বসে বৃষ্টি বিলাস করব আর রাতে আপনার কোলে বসে চাঁদ দেখব, আর এই দুই সাইডে তিনটা তিনটা করে মোট 6টা ফুলের গাছ লাগাবো, আর আপনার এই জিনিসগুলি ছাদে রেখে আসবেন। আজ থেকে এই পুরো ব্যালকনিটা আমার, এটা আমি নিজের মনের মতো করে সাজাবো। ওকে? শুধু ব্যালকনি কেন, আমার পুরোটাই তো তোমার, তুমি যেমন ইচ্ছে তেমন করে সাজাও, আমার কোনো আপত্তি নেই। আপনাকে সাজিয়ে কি করব, বুড়ো ভাম একটা? মজা করে বলল মাহি। কি আমি বুড়ো? তবে রে দাঁড়াও, দেখাচ্ছি মজা, আজকে তোমায় বোঝাবো আমি বুড়ো নাকি জোয়ান। এই বলে মেহরাব মাহিকে কোলে তুলে নিল। এই না না, সরি, আপনি বুড়ো নন, আমি হলেন কচি খোকা হয়েছে। এবার আমায় নামিয়ে দেন প্লিজ। নো, একবার যখন বলেছ তখন তো প্রমাণ দিতেই হবে। এই বলে মেহরাব মাহিকে কোলে নিয়ে রুমে চলে গেল। এদিকে মা, পানি ঢালো, বেশি করে পানি ঢালো, মাথাটা প্রচুর গরম হয়ে আছে, এতই গরম যে একটা কাঁচা ডিম মাথায় দিল সেটা সেদ্ধ হয়ে যাবে। হুমম, এখন এসবি বলবি, আর কি বলার আছে তোর? তোর সামনে দিয়েই তো মাহি মেহরাবকে বিয়ে করে নিয়ে চলে গেল, ওদের সাথে থেকেও কিছুই করতে পারলি না? দোলার মাথায় পানি ঢালতে ঢালতে বলল দোলার মা। একবার সকালটা হতে দাও, দেখো আমি কি করি। থাক, তোর আর কিছু করতে হবে না, বিয়াতটা ছেলেরে নিয়ে আর কি করবি, শোন, তোর জন্য একটা ছেলে দেখেছি, ছেলেটা বিদেশ থাকে, দেখতে ভালোই, তোর রুমে ছবি রাখা আছে, গিয়ে দেখ। দেখতে সুন্দর তো? তাহলে ঠিক আছে, আমি বিয়ে করব। এই বলে দোলা রুমে চলে গেল। মাঝরাতে এসব কি শুরু করেছেন? মেহরাব ঘুমাতে দেন। আজকে নো ঘুমানো, আজকে শুধু জেগে থাকা। মাহিকে সুরসুরি দিতে দিতে বলল মেহরাব। আমার কিন্তু অনেক ঘুম পাচ্ছে, অনেক রাত হয়েছে, নিজে ঘুমান আর আমাকেও ঘুমাতে দেন। এই বলে পাশ ফিরে শুয়ে বলল মাহি। মাহিকে এপাশ করে শুয়ে দিয়ে ওর উপর ওঠে শুয়ে পড়ল মেহরাব। আরে কি করছেন, কি সরুন বলছি, কুমড়ো পটাস একটা। কি আমি কুমড়ো পটাস? রাতে বুড়ো বলেছিলে বলে কি করেছি মনে নেই? এখন কুমড়ো পটাস বলার শাস্তি দেব, দাঁড়াও। রাতের তখনকার কথা মনে পড়তেই মাহি লজ্জায় কুকড়ে গেল। লজ্জা পেলেও কিছু করার নেই, শাস্তি তো পেতেই হবে। এই বলে মেহরাব মাহিকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগল। অবশেষে দুটি ভালোবাসার মানুষ এক হল, একে অপরের মাঝে মিশে একাকার হয়ে গেল। এতদিন শুধু দুটি মনের মিলন হয়েছিল, আজকে শরীরের মিলন হল। 3 বছর পর
এই উঠুন, ইচ্ছে কাঁদছে। উঠুন, আমি আগেই বলেছিলাম যে চলুন নিচে চলে যায়, কিন্তু আপনি তো শুনলেন নাকি? জানি কখন থেকে কাঁদছে আমার মেয়েটা, গায়ে শাড়ি জোড়াতে জোড়াতে বলল মাহি। আসলে কালকে ওদের বিয়ের 3 বছর পূর্ণ হলো, তাই ওরা ছাদে নিজেদের মতো করে সময় কাটিয়ে রাতে ছাদেই মাদুর পেতে ঘুমায় গেছিল, আর ইচ্ছে হলো ওদের মেয়ে বয়স 6 মাস। কি করছো মাহি, এভাবে টানাটানি করছো কেন? ইচ্ছের কাছে তো মা আছেই, ঘুম ঘুম গলায় বলল মেহরাব। আরে আপনি ঘুমান, তাতে আমার কি? আমার শাড়িটা দিন। সেই রাতে খেয়েছে আমার মেয়েটা, এত বড় একটা রাত চলে গেল এখনো খায়নি। মামুনি ওকে খাওয়াতে পারে? শাড়ি টানতে টানতে বলল মাহি। ধ্যাতো, তোমার জন্য ঘুমানোই হলো না, রাতে এমনি ঘুমাতে পারেনি। আজকে তো শুক্রবার, যত খুশি ঘুমায়েন। এখন যান, ইচ্ছের কাছে গিয়ে ওকে কোলে নিয়ে থামান, আমি ফ্রেশ হয়ে এসে ওকে খাইয়ে দিচ্ছি। মামুনি একা ওকে সামলাতে পারবে না। আচ্ছা যাচ্ছি। এই বলে মাহির কপালে চুমো দিয়ে মেহরাব জামা গায়ে দিতে দিতে নিচে চলে গেল, আর মাহি কোনো রকমে শাড়িটা গায়ে পেঁচিয়ে নিচে গেল। ওলে লে, বেবিটা কান্না করে না, মা এখনই আসছে। কি মাহি, তোমার হলো কতক্ষণ লাগে ফ্রেশ হতে? ইচ্ছেকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে বলল মেহরাব। আসছি আর 5 মিনিট, ওয়াশরুমের ভিতর থেকে বলল মাহি। এই মেয়েদের এক সমস্যা, সব কাজে শুধু লেট। আর মাগো তুই একটু থামো, তোর মা আসছে তো। এমনিতেই রাতে ঘুম হয়নি, মাথাটা ঝিমঝিম করছে, তার উপর আবার তোর কান্না। তোদের মা মেয়ের জন্য আমি একদিন পাগল হয়ে যাব। তাই নাকি? তা আপনি ভালো ছিলেন কবে শুনি? আর আমার মেয়ের কাছে আমার নামে নিন্দ করা বন্ধ করুন, হিংসুটে লোক একটা, ওয়াশরুম থেকে বেরিয়ে বলল মাহি। এই নাও তোমার মেয়ে, আমি গেলাম। এই বলে ইচ্ছেকে মাহির কোলে দিয়ে মেহরাব শটান হয়ে বিছানায় শুয়ে পড়ল, আর মাহি ইচ্ছেকে খাওয়াতে লাগল। রাতে রোহান আর ঋতু এসেছে, তাই সবাই মিলে ছাদে গোল হয়ে বসে আছে। ইচ্ছে মেহরাবের কোলে বসে আছে। দোলা এখন বিদেশ থাকে ওর স্বামীর সাথে, ওর মাকেও নিয়ে গেছে। কি ঋতু, তুমি না বলছিলে যে রোহানকে বিয়ে করবে না? রোহানকে বিয়ে করার ভয় তো মাহির সত্যিটা আমাকে বলেই দিল, তা এখন তো ওর বেবির মা হয়ে বসে আছো। আমি কি করব মেহরাব ভাই, আপনার বন্ধু কখন যে আমার মনটা নিয়ে নিয়েছিল বুঝতেই পারলাম না। শেষমেশ সেই ঝগড়টে টাকেই বিয়ে করতে হলো আমায়। আফসোস হওয়ার অভিনয় করে বলল রোহান। কি আমি ঝগড়টে? আমায় বিয়ে করে আফসোস করছেন? ওকে, আমি চলে যাচ্ছি। এই বলে ঋতু উঠতে গেল। এই উঠো, না পড়ে যাবে তো। আচ্ছা সরি, আসলে ঋতু 6 মাসের প্রেগনেন্ট। ইচ্ছে মেহরাবের কোলে বসে একটা আঙুল মুখে পুড়ে চুষতে চুষতে ঘুমায় গেছ। ওরা আরও অনেকক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে গেল। ঋতু আর রোহান আজকে মেহরাবদের বসায় থাকবে। মেহরাব ইচ্ছেকে বিছানায় ঠিক করে শুয়ে দিয়ে গায়ে কাঁথা দিয়ে কপালে একটা চুমো দিয়ে মাহিকে কোলে তুলে নিল। আরে কি করছেন? এতক্ষণ মেয়েকে নিয়ে কোলে বসেছিলাম, এখন মেয়ের মাকে কোলে নিয়ে চন্দ্রবিলাস করব। এই বলে মাহিকে কোলে নিয়ে ব্যালকনিতে গিয়ে ওখানে রাখা চেয়ারে বসে পড়ল। অনেক অনেক ভালোবাসি আমার বাবুর আম্মুকে। আমার জীবনে এসে আমার জীবনকে পরিপূর্ণ করার জন্য তোমায় অনেক ভালোবাসা। আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি আমার বাবুর আব্বু। তারপর দুজনে জোছনা ভরা রাতটাকে উপভোগ করতে লাগল। সমাপ্ত।